আসসালামু আলাইকুম সকলকে। তো এই অংশে আমরা মানবদেহের হৃদ সংবহনতন্ত্র বা ব্লাড সার্কুলেশন সম্পর্কে পড়ব। তো আজকের আমাদের টপিক হচ্ছে ব্লাড সার্কুলেশন। আচ্ছা, তো ব্লাড সার্কুলেশন বা হৃদ সংবহনতন্ত্র আমরা পড়ছি। তো এই যে রক্ত সংবহনতন্ত্র মানে এটা একটা সিস্টেম, হ্যাঁ সিস্টেম। তো সিস্টেম হওয়ার জন্য আমরা জানি বিভিন্ন অঙ্গের সমাহার লাগে, তাই না? তো এক্ষেত্রে আমাদের মেইন বা প্রধান যে অঙ্গ সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। তো হার্ট ছাড়াও আমরা জানি এক্ষেত্রে কিছু ব্লাড কর্পাসেল মানে রক্তকণিকা জড়িত থাকবে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তাছাড়াও এই রক্ত সংবহনতন্ত্রে আমরা কিছু ব্লাড ভেসেল বা রক্তনালিকার কথাবার্তাও পড়ব। আমরা দেখব শিরা, ধমনী, কোষিজালিকা। হ্যাঁ, তো আমরা যদি বলি রক্ত হচ্ছে আসলে জীবনী শক্তির মূল। হ্যাঁ, আমাদের রক্ত রক্ত হচ্ছে জীবনী শক্তির মূল, এবং আমাদের এই রক্তনালীর মধ্য দিয়ে আমাদের দেহে সর্বোচ্চ চলাচল করে বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই রক্তের কাজ হলো আমাদের মূলত প্রতিটা সেলে অক্সিজেন পৌঁছে দেয়া। আমরা যে খাই এটা এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন যেগুলো আছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, এগুলো আমাদের প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়া। তো এই কাজগুলো আমাদের রক্তের মাধ্যমে হয়ে থাকে। আমাদের রক্তের কাজ আলাদাভাবে আছে, আমরা রক্তের কাজ পড়ার সময় এগুলো পড়ব আসলে। তো আমরা যদি রক্ত সংবহনতন্ত্রের সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন বলে। তাহলে রক্ত সংবহন তন্ত্র যদি আমরা বলি, রক্ত সংবহন তন্ত্র কি? যেই তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তো এই যে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মূলত ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তো আমরা যখন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এই পর্বের প্রাণীগুলো দেখি, এনেলিডা এবং কর্ডাটা ছাড়া বাকি সবগুলোর মাঝে আসলে আমরা মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখি। কেন? কারণ তাদের মাঝে যে তাদের রক্ত হিমোসিল নামক একটা গহ্বরে আবৃত বা হিমোসিল নামক একটা গহ্বরে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো বডিতে। বাট অ্যানেলিডা, কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রক্তগুলা কিছু ভেসেল, নালিকার মাঝে সীমাবদ্ধ থাকে। আমাদের যে রক্তকণিকা সেগুলো আমরা দেখব যে ধমনী, শিরা, কোষিক জালিকা এই নালীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই আমাদের মানবদেহের রক্ত সংবহনতন্ত্রকে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলি। তাহলে এটা কেন বলা হচ্ছে? কারণ আমাদের রক্তটা হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। কারণ আমাদের রক্তটা হৃৎপিণ্ড ও রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। নালীর মধ্যে সীমাবদ্ধ, কখনোই এর বাইরে আসতে দেখা যায় না। হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। রক্তনালী কী কী হইতে পারে? রক্তনালী হইতে পারে ধমনী, শিরা এবং ক্যাপিলারি বা কৈশিক জালিকা। কৈশিক জালিকা, এই কৈশিক জালিকা একদম সেল পর্যন্ত বিস্তৃত। কৈশিক জালিকা একদম প্রতিটা সেল পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তাহলে আমাদের রক্তনালী রক্ত সংবহনটাকে বদ্ধ রক্ত সংবহন বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কেন বলা হয়? কারণ আমাদের হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে আমাদের রক্তটা সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে আসে না। এখন আমার ছোটোকালে একটা মনের প্রশ্ন জাগতো যে আমাদের রক্ত সংবহনতন্ত্র যদি বদ্ধই হয়ে থাকে, ধমনী, শিরা, কৈশিক জালিকা ছাড়া যদি রক্ত নাই থাকে এর বাইরে, আমরা যখন এখানে কাটলাম হঠাৎ করে রক্ত বেরোলো কেন? ধমনী, শিরা তো এক্ষেত্রে আমরা কাটলাম না। লাইক এ জায়গায় আমি আমার হাতটা কাটলাম, বা এখানে প্রিক করলাম অল্প করে, প্রিক করার কারণে আমার রক্ত বেরোলো। তাইলে আসলে রক্তটা আসলো কোত্থেকে? যদি এখানে আমাদের রক্ত বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলা হচ্ছে, এই রক্তটা আসলো কোত্থেকে? তাহলে এর আনসার হচ্ছে আসলে রক্ত থাকে কিসে? ধমনীর ভিতরে, শিরার ভিতরে, কৈশিক জালিকার ভিতরে। কৈশিক জালিকা বা ক্যাপিলারিটা একদম সেল, দেহের প্রতিটি সেল পর্যন্ত বিস্তৃত। আমাদের যে বিলিয়ন সেল আছে একটা মানব দেহের, প্রত্যেকটা সেল পর্যন্ত কৈশিক জালিকা বিস্তৃত। কৈশিক জালিকাটায় প্রত্যেকটা সেল, মানে একদম প্রত্যেকটা সেলে যে রক্ত পৌঁছে দেওয়ার যে কাজ, সেটা মূলত আমাদের এই কৈশিক জালিকার মাধ্যমে হয়ে থাকে। কৈশিক জালিকার মাধ্যমে হয়ে থাকে। এই যে কৈশিক জালিকার মাধ্যমে আমাদের ব্লাডটা, এটা যদি একটা সেল হয়, এই সেলের মধ্যে দিয়ে কৈশিক জালিকারা যাবে। তো আমরা যখন এখানে কিছু একটা কাটলাম, এই কাটার ফলে আমাদের কোনো বেইন কাটা যায় নাই, মানে শিরা কাটা যায় নাই, কোনো আঠারি বা ধমনী কাটা যায় নাই, ঠিক আছে? তবে কৈশিক জালিকা ঠিকই কাটা গেছে। কারণ এখানে আমরা জানি কয়েক কোটি সেল আছে, কয়েক লক্ষ সেল আছে। প্রত্যেক সেল যখন কাটা গেছে, সেলের মাঝে থাকা যে কৈশিক জালিকা বা ক্যাপিলারি ওটাও কাটা গেছে, ওখান থেকে রক্ত বেরিয়ে গেছে। এটা আসলে এমনটা হয়।
ওকে, তার মানে কোষজালিকা কাটা যাওয়ার কারণে কোষজালিকা যে রক্তনালীর মধ্যে তো আমাদের ব্লাড থাকবে, তাহলে ধমনী শিরা কোষজালিকার ভিতরে আমাদের ব্লাডটা ইনক্লুডেড থাকে। তো আমাদের সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ চলাচল করতে 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। তাহলে সারা দেহে একবার রক্ত চলাচল করতে সারা দেহে রক্ত একবার চলাচল করতে সময় লাগে 1 মিনিট বা 1 মিনিটের চাইতে কম। বুঝে গেছে? 1 মিনিট বা 1 মিনিটের চাইতে কম সময় লাগে। তো আমাদের যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আমরা বললাম, এই বদ্ধ সংবহন তন্ত্র আসলে সুবিধাটা কী? তো এটা হচ্ছে রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহ কোনো বিশেষ অঙ্গে রক্তপ্রবাহ পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। মনে করো আমাদের কোনো একটা অর্গানে অনেক বেশি রক্তের প্রয়োজন, লাইক আমাদের লিভার অনেক বেশি কাজ করে, তাকে জৈব কারখানা বলা হয়, ওখানে অনেক বেশি রক্তের প্রয়োজন। তাহলে আমাদের ব্লাড ভেসেলটা একটু যদি তার বড় হয়ে যায় বা মোটা হইতে পারে, যখন বেশি দরকার হবে তখন বেশি রক্ত দেয়, যখন কম দরকার হবে তখন কম রক্ত দেয়। তো এটা হচ্ছে আমাদের একটা সুবিধা যে যখন যেখানে যেমনটা প্রয়োজন সেরকম রক্ত সে সরবরাহ করতে পারে। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছায়, এই যে ধমনী শিরা কোষনালিকার মাধ্যমে, এই কারণটা আমরা বলতে পারি। ওকে, রক্ত যদি আমরা বিস্তারিত একটু পড়াশোনা করি রক্ত সম্পর্কে, রক্ত বা ব্লাড। রক্ত কি? রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ, মৃদু, ক্ষারীয়, লবণাক্ত তরল পদার্থ। তাহলে রক্ত কেমন? রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ, মানে এটা ট্রান্সপারেন্ট না, এটা হচ্ছে অস্বচ্ছ মৃদু ক্ষারীয়, এটা হচ্ছে মৃদু ক্ষারীয়, লবণাক্ত হবে। এটা কেন হবে? কারণ অজৈব লবণ উপস্থিত থাকবে তার মাঝে। তাহলে রক্ত অস্বচ্ছ। এটা আমরা পানির মতো এটা স্বচ্ছ না, মানে এটা হচ্ছে পানির সাথে একটু ঘন হবে, সাথে এটার মাঝে আরবিসি থাকবে, লাল হবে, যার কারণে এটা অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট না। মৃদু ক্ষারীয়, তবে মৃদু ক্ষারীয়, পিএইচ 7.35 থেকে 7.45। আমরা জানি 7-এর বেশি হলেই তো ক্ষারীয় হয়, তো 7.35 থেকে 7.5 মৃদু ক্ষারীয় বলতে পারবো। লবণাক্ত, কারণ অজৈব লবণ উপস্থিত থাকবে তার মাঝে, অজৈব লবণ উপস্থিত থাকবে, যার কারণে রক্ত একটু নোনতা হয়। ওকে, রক্তের স্বাদ কেমন হয়? নোনতা। তো এই রক্তটা হৃৎপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী, শাখা ধমনীর মাধ্যমে আলটিমেটলি আমাদের সারা দেহে বা কৈশিক নালী কক্ষপথে আবর্তিত হয়, সারা দেহে আবর্তিত হয়, এবং আরবিসিতে বা লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকা বা যেটাকে আমরা রেড ব্লাড সেল কিংবা আরবিসি বলি, এই আরবিসিতে আমাদের হিমোগ্লোবিন থাকে। আরবিসিতে হিমোগ্লোবিন থাকার কারণে এটা হচ্ছে হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ। রঞ্জক মানে এটা লাল, রঞ্জক পদার্থ মানে রঙিন, তবে বর্ণটা কেমন? লাল হয়। এই রঞ্জক পদার্থের জন্য আমাদের রক্তের বর্ণ কেমন হয়? লাল। লোহিত রক্তকণিকা যেটা হচ্ছে আমরা রেড ব্লাড সেল বা আরবিসি, ওটাতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকে যেটা বর্ণ লাল, আলটিমেটলি রক্তের বর্ণ কেমন হয়? লাল। তো এই যে আমাদের রক্তটা তৈরি হয় কোথায়? এটা হচ্ছে হাড়ের লাল অস্থিমজ্জাতে। এই যে রক্তটা তৈরি হয় কোথায়? তৈরি হয় হাড়ের লাল অস্থিমজ্জা, হাড়ের লাল অস্থিমজ্জা বা বোন মেরু আর কি। তো এটা বোন মেরুতে এটা আমাদের প্রডিউস হয়। রক্তটা কোথায় তৈরি হয়? আমাদের হাড়ের লাল অস্থিমজ্জা। ঠিক আছে? তাহলে হাড়ের লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরুতে আমাদের যে রক্ত এটা তৈরি হয়। বুঝে গেছে? ওকে, তো এখন আমরা যদি রক্তের উপাদান সম্পর্কে আলোচনা করি, রক্তের উপাদান বা কম্পোজিশন অফ ব্লাড। রক্ত কী কী সমন্বয়ে গঠিত? তো আমরা কখনো যদি রক্ত কালেক্ট করে একটা টেস্ট টিউবে নিয়ে, এই যে একটা টেস্ট টিউবে নিলাম রক্তকে, টেস্ট টিউবে নেওয়ার পরে এই টেস্ট টিউব যন্ত্রটাকে সেন্ট্রিফিউগাল যদি যন্ত্রে রাখি, এখানে রক্ত আছে, এই রক্তকে সেন্ট্রিফিউগাল যন্ত্রে যদি আমরা রাখি, সেন্ট্রিফিউগাল যন্ত্র হচ্ছে যেটা রক্ত এই টেস্ট টিউবটাকে ঘোরাবে, হ্যাঁ, মিনিটে কয়েক হাজার বার পর্যন্ত ঘোরাইতে পারে যে যন্ত্র, সেটা সেন্ট্রিফিউগাল যন্ত্র বলা হয়, ল্যাবরেটরিতে ইউজ করা হয় আর কি। এই সেন্ট্রিফিউগাল যন্ত্র যদি এটাকে রাখি, এটাকে ঘোরানো হয়, মিনিটে 3000 RPM বলা হয় আমাদের রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে 3000 বার করে ঘোরালে এই টেস্ট টিউবে আমরা দেখব, এই টেস্ট টিউবে এরকম একটা অংশ পাওয়া যাচ্ছে। এখানে আমরা কিছু সাদা সাদা অংশ পাবো, উপরে সাদা সাদা অংশ পাবো, এবং নিচে এরকম দানাদার কিছু অংশ পড়ে যেতে দেখব। ঠিক আছে? এই যে উপরে সাদা অংশ যেটা দেখা গেল, সেটা হচ্ছে আলটিমেটলি প্লাজমা। এটা হচ্ছে কি? প্লাজমা বা রক্তরস। এটা হচ্ছে রক্তরস। নিচে যেটা দানাদার পড়ে থাকতে দেখলাম, সেটা হচ্ছে ব্লাড কণিকা বা কর্পাসেলস। ওকে, তো আমরা
দেখব প্লাজমা বা রক্তরস। তাহলে রক্তের উপাদান যদি আমরা বলি, একটা হচ্ছে রক্তরস, রক্তরস যেটাকে আমরা বলি প্লাজমা। তাছাড়া আরেকটা হচ্ছে রক্তকণিকা, এটা হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল। তো আমরা রক্তের দুটো উপাদান পাবো, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। আমাদের এই রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। রক্তরসের পরিমাণ কত? 55%। রক্তকণিকার পরিমাণ কত? 45%। তোমাদের বইয়ে বিশাল বড় একটা ভুল করে রাখছে, সেখানে বলা হচ্ছে রক্তকণিকার পরিমাণ হচ্ছে 90%, হুইচ ইজ ভেরি রং। এটা হচ্ছে অনেক বড় একটা ভুল। রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। ঠিক আছে, এটা আমরা 9-10-এ আমরা যখন 9-10-এ পড়েছিলাম তখন পড়ে আসছি, এইচএসসিতে গিয়েছি তখন পড়ে আসছি, বর্তমানে মেডিকেলে পড়াশোনা করছি, ওখানেও দেখলাম যে 55%। বাট তোমাদের নতুন কারিকুলাম বইয়ে 90% দিয়ে রাখছে। এটা ভুল, আসলে এটা হবে 55%। ওকে, যদি আমি বিপিএসসি যা পড়ে আসছি ওটাগুলো সঠিক হয়ে থাকে। রক্তকণিকা হচ্ছে 55% এবং রক্তরসে যে পানির পরিমাণ এটা হচ্ছে মূলত 90-95%। মোস্ট প্রবলি এই পানিরটাকে তারা রক্তরসের পরিমাণটা দিয়ে ফেলছে, এমন কিছু একটা হবে। রক্তরসের পানির পরিমাণ হচ্ছে 90-95%। রক্তরসের মাঝে পানির পরিমাণ 90-95%। ব্লাডে রক্তরসের পরিমাণ হচ্ছে 50%, রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%, টোটাল 100%। ওকে, এখন আমরা রক্তরসের প্রধান উপাদান তাহলে কি? পানি, রক্তরস। আমরা রক্তরস নিয়ে পড়ব, রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা, এখানে পানির পরিমাণ কত? পানি থাকবে কত? পানি থাকবে 90-95%, হুইচ ইজ এ বিগ অ্যামাউন্ট। এটা হচ্ছে অনেক বড় একটা পার্সেন্টেজ, পানির পরিমাণ সবচেয়ে বেশি রক্তরসে। তো এছাড়া বাকি যে অংশ আমরা দেখব সেখানে আমরা প্রোটিন পাবো, গ্লুকোজ পাবো, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা পাবো, খনিজ লবণ পাবো, ভিটামিন পাবো। ওকে, রক্তরসে আমরা পাবো। আমরা যে অ্যান্টিবডিগুলো পাবো, এখানে অ্যান্টিবডিও পাওয়া যাবে। অ্যান্টিবডির নাম যদি বলা নাই, আমি সেজন্য আর বলছি না, মনে রেখে লাভ নাই তোমাদের। অ্যান্টিবডি পাবো আমরা। ওকে, দেন এখানে বর্জ্য পদার্থ হিসেবে আমরা কিছু প্রোডাক্ট পাবো, লাইক আমরা কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো পাবো। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি আমরা পাবো এই যে রক্তরসে। তো আমরা খাদ্য হিসেবে যা খাই বা পরিপাক করি সেগুলো অন্ত্রগ্রাহী শোষিত হয়, রক্তরস মিশে সেগুলো সর্বত্র সঞ্চালিত হয়। মূলত আসলে রক্তকণিকার মাধ্যমে যেসব প্রোডাক্টসগুলো আলটিমেটলি বাহিত হইতে পারে না, সেগুলো রক্তরসের মাধ্যমে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে আর কি। ঠিক আছে, তো এছাড়াও রক্তরসের একটা প্রধান কাজ যদি আমাকে বলতে হয়, আমি বলবো রক্তরস কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে, তার মেইন কাজ হলো আসলে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা। মানে আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস করি প্রত্যেকটা সেলে, ওই সেলের যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে বাইকার্বনের রূপে, অক্সিহিমোগ্লোবিন বাইকার্বনের রূপে বা মেনলি বাইকার্বনের রূপে এখানে রক্তরসের মাধ্যমে সেটা ফুসফুস আসে, ফুসফুস থেকে আমরা বের করে দিই প্রশ্বাসের মাধ্যমে। তো এখানে মেইন কাজ হলো আসলে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা পরিবহনে এসে সাহায্য করে আমাদের এই রক্তরসের যে কাজ এটা আর কি। হ্যাঁ, তাছাড়া এটা আমাদের পুষ্টির দ্রব্য পরিবহনে সাহায্য করে, আমরা দেখলাম ভিটামিন এ আর কি। আচ্ছা, রক্তরস গেল, তাহলে রক্তরসের পানির পরিমাণ 90-95%, রক্তরসের পরিমাণ হচ্ছে 50%। এটার কাজ যেগুলো দেখলাম এইগুলাই, আর কিছুই না। এরপরে আমরা বিস্তারিত যেটা পড়বো সেটা হচ্ছে আসলে রক্তকণিকা। রক্তকণিকা, তো আমাদের মানবদেহে 3 ধরনের রক্তকণিকা আমরা দেখতে পাবো। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি। এরপরে আমরা যদি দেখি 2 নম্বরে আমরা দেখব শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট, বা আমরা এটাকে ব্লাড প্লেটলেট বলে থাকি, ব্লাড প্লেটলেটস বলে থাকি। ওকে, তো এগুলা হচ্ছে আমাদের প্রত্যেকটা সবই কোষ, তবে রক্তের প্লাজমার মধ্যে বাসন কণার সঙ্গে এগুলো তুলনা করার কারণে অনেক দিন যাবত এই রক্তকণিকা নামে পরিচিত ছিল, সেজন্য আমরা এটাকে এক্স্যাক্টলি কোষ বলছি না, লোহিত রক্তকণিকা বলছি, শ্বেত রক্তকণিকা বলছি, অনুচক্রিকা এভাবে বলছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা পড়ব বিস্তারিতভাবে লোহিত রক্তকণিকা নিয়ে। লোহিত রক্তকণিকা আমাদের বেশ গুরুত্বপূর্ণ, এদের বা এই কনসেপ্টগুলোর মাঝে মোটামুটি বেশ ভালোভাবে আলোচনা করা হয়েছে এই 3টা রক্তকণিকা সম্পর্কে আসলে এই ব্লাড সিস্টেমে আর কি। হ্যাঁ, তো আমরা 3 ধরনের রক্তকণিকার মাঝে সবচেয়ে বেশি পরিমাণে পাবো আসলে লোহিত রক্তকণিকাকে। আমাদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
ডব্লিউবিসি পরিমাণ হচ্ছে সবচেয়ে কম, তারপর হচ্ছে আমাদের প্লেটলেটটা, ঠিক আছে। তা আমার এই লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এটা তৈরি হবে লাল অস্থিমজ্জা, এটা হবে লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরুতে এটা তৈরি হয়, লাল অস্থিমজ্জাতে এটা আমাদের তৈরি হয়। এর গড়াই কয়দিন? গড়াই 120 দিন বা 3 মাস। লোহিত রক্তকণিকার গড়াই কয়দিন? গড়াই হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার গড়াই কয়দিন? 120 দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের লোহিত রক্তকণিকা নিয়ে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। এবং এটা দেখতে কেমন? দেখতে দ্বিঅবতল চাকতির মতো। এটা হচ্ছে আমাদের দ্বিঅবতল বা বাইকনক্যাভ। দ্বিঅবতল। কেন দ্বিঅবতল? এই যে যদি আমরা বলি এরকম, এদিকে অবতল এদিকে অবতল, তাই এটাকে দ্বিঅবতল চাকতির মতো করে বলা হয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারোতে তৈরি হয়। এটার মাঝে কোনো নিউক্লিয়াস থাকে না এবং এটা হচ্ছে আমাদের দ্বিঅবতল, দেখতে চাকতির মতো। তো একজন পূর্ণবয়স্ক মানুষের লোহিত রক্তকণিকার যে সংখ্যা, সেটা হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারে এটার পরিমাণ হচ্ছে 50 লক্ষ। আমাদের প্রতি কিউবিক মিলিমিটারে এটার পরিমাণ হচ্ছে 50 লাখ পার সিসি। প্রতি কিউবিক মিলিমিটারে বলতে হবে, লাখ পার কিউবিক সিসি না, কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটারে এটার সংখ্যা হচ্ছে 50 লাখ পার কিউবিক মিলিমিটার। প্রতি কিউবিক মিলিমিটার এটার সংখ্যা হচ্ছে 50 লাখ। তো সংখ্যা এটা কিন্তু আমাদের লোহিত রক্তকণিকার চেয়ে 500 গুণ বেশি। ডব্লিউবিসির চাইতে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তাছাড়াও পুরুষের তুলনায় আমাদের মহিলার তুলনায় পুরুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি। আমাদের পুরুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি হয়, মেলদের এটা অনেক বেশি হয়, মেল পার্সেন্টের অনেক বেশি হয় আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যাটা আর কি, ঠিক আছে। তো তুলনামূলকভাবে শিশুদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা তার চেয়েও বেশি থাকে মেলের চাইতেও আর কি। সবচেয়ে বেশি থাকবে শিশুদের, তারপর মেলে, তারপর ফিমেলে। ওকে, দেন আমরা দেখব যে আমাদের জীবনে প্রতি মুহূর্তে লোহিত রক্তকণিকার ধ্বংস আবার সেম পরিমাণে তৈরি হয়, কারণ তারাই হচ্ছে 120 দিন। লাইক আমার দেহে এখন 100 কোটি পরিমাণে লোহিত 50 লক্ষ বা 100 কোটি লোহিত রক্তকণিকা আছে। ওই 100 কোটি লোহিত রক্তকণিকা কিন্তু 120 দিনের মাঝে সবাই নষ্ট হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। তখনই কিন্তু আবার সেম পরিমাণে তৈরি হবে। এটাই হচ্ছে আসলে আমাদের কথা, যে প্রতিনিয়ত এই লোহিত রক্তকণিকার ধ্বংস হচ্ছে, আবার সেম পরিমাণে তৈরি হচ্ছে। ওকে, এখন এই লোহিত রক্তকণিকার কাজ কী তাহলে? আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি পড়ছি, এই লোহিত রক্তকণিকার কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাও আসলে। লোহিত রক্তকণিকা বা আরবিসি, এই আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। আরবিসিতে কী থাকে? রেড ব্লাড সেলে কী থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের দুইটা পোর্শন, একটা হচ্ছে হিম পোর্শন, একটা হচ্ছে গ্লোবিন পোর্শন। হিম মানে হচ্ছে এখানে আয়রন আছে, গ্লোবিন মানে হচ্ছে এটা প্রোটিন। গ্লোবিন মানে এখানে কী থাকে? প্রোটিন থাকে। তাহলে হিমোগ্লোবিনের জন্য যে হিম পোর্শন এবং গ্লোবিন পোর্শন, এই হিমোগ্লোবিনের সাথে আমাদের যে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। আমরা যে অক্সিজেন নিচ্ছি নিঃশ্বাসের মাধ্যমে, এই নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা, প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা আমাদের কী করে? অক্সি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে এটা অক্সি হিমোগ্লোবিন নামে যৌগ গঠন করে, যেটা হচ্ছে একটা রিভার্সিবল যৌগ। মানে এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিনটা পরবর্তীতে আবার হিমোগ্লোবিনে অক্সিজেনে পরিণত হতে পারে। মানে আমি যদি সিম্পলি বলি, এই হিমোগ্লোবিনটা আমাদের যে অক্সিজেন গ্রহণ করছি, অক্সিজেনের সাথে গ্রহণ করে এটা অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। এই অক্সি হিমোগ্লোবিনটা চলে যাবে কোথায়? কোষে গিয়ে এইটা আবার ভেঙে যাবে। এটা ভেঙে আবার কিসে পরিণত হবে? অক্সিজেন প্লাস হিমোগ্লোবিনে পরিণত হবে। এই অক্সিজেনটা এখন কোষের ভিতরে চলে যায়। তাহলে হয়ে গেল না? আমাদের এই অক্সিজেন পরিবহন এসে সাহায্য করলো না? তাহলে আরবিসি যে হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করবে। অক্সি হিমোগ্লোবিন চলে যাবে কোথায়? সেল পর্যায়ে একেবারে। সেলে গিয়ে এটা অক্সিজেনটাকে ছেড়ে দিবে, হিমোগ্লোবিনটা আবার বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। তাহলে এক্ষেত্রে কী হলো? আরবিসির বা রেড ব্লাড সেলের প্রধান যে কাজ, সেটা হচ্ছে অক্সিজেন পরিবহনে এসে সাহায্য করে। অক্সিজেন পরিবহনে সাহায্য করা, অক্সিজেন পরিবহনে এসে সাহায্য করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের আরবিসির। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে মূলত আমাদের আরবিসির সম্পর্কে কথাবার্তা। আরবিসির সংখ্যা সবচেয়ে বেশি আমাদের দেহে, পার কিউবিক মিলিমিটারে 50 লক্ষ। নিউক্লিয়াস থাকে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। তারপর
তাই এটা কিন্তু বিভাজনও হয় না, আরবিসি বিভাজন হয় না, এটা প্রডিউস হয়, রেড বোন ম্যারো থেকে প্রডিউস হয়। এবং এটা মেলে বেশি থাকবে ফিমেলের চাইতে, সবচেয়ে বেশি থাকবে শিশুদের। এবং এটা হচ্ছে দ্বিঅবতল ছাকতির মতো দেখতে। এটা হিমোগ্লোবিন অক্সিজেন সমন্বয়ে হিমোগ্লোবিন গঠন করে, অক্সিজেনকে পৌঁছে দেয় কোষে, দ্যাটস ওয়াই অক্সিজেন পরিবহনে সে আলটিমেটলি সাহায্য করছে। এই কথাবার্তাগুলো আমাদের আরবিসি সম্পর্কে জানা লাগবে আপাতত ক্লাস 9-এ। ওকে, তো এখন এখানে আমাদের আরবিসির সাথে আমরা হিমোগ্লোবিন পড়লাম, তাই না? আরবিসি সাথে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করে আমাদের কোষে পৌঁছায়। এখানে আমাদের আরও কিছু কথা বলা হয়েছে যে যখন আমাদের দেহে হিমোগ্লোবিন তো রঞ্জক পদার্থ, হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্ত লাল দেখায়। যখন হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে না থাকে, যখন আমাদের দেহে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিবে, তখন আমাদের আরবিসির সংখ্যা কমে যায়, আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। আরবিসি কমে যেতে থাকলে তখন সেটাকে আমরা বলি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তাহলে এটার যখন অভাব পড়বে, এই যে হিমোগ্লোবিনের যখন অভাব হবে, তখন তাকে আমরা কী বলি? অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। এই টপিকটাও আমাদের পড়তে হবে। আচ্ছা, তো ওকে, তো এখন যদি আমরা WBC বা হোয়াইট ব্লাড সেল সম্পর্কে পড়ি, বা শ্বেত রক্ত কণিকা নিয়ে পড়ি, তাহলে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা বা WBC। তো এটা হচ্ছে অবশ্যই হিমোগ্লোবিনবিহীন। এটা কেমন? এটা হচ্ছে হিমোগ্লোবিনবিহীন। এখানে হিমোগ্লোবিন থাকবে না, এটা হচ্ছে হিমোগ্লোবিনবিহীন হবে। এখানে কোনো হিমোগ্লোবিন নাই, এটা হচ্ছে হিমোগ্লোবিনবিহীন। এবং এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হচ্ছে অবশ্যই নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমরা আরবিসি যখন পড়েছিলাম, লোহিত রক্তকণিকা যখন পড়েছিলাম, তখন কিন্তু ওখানে নিউক্লিয়াস ছিল না, হিমোগ্লোবিন ছিল। WBCতে হিমোগ্লোবিনবিহীন, তাই এটা রঞ্জক হবে না, এটা লাল হবে না, এটা সাদা হবে বা বর্ণহীন হচ্ছে। এবং এটা নিউক্লিয়াস যুক্ত, এটাতে নিউক্লিয়াস থাকবে। তাছাড়া হিমোগ্লোবিন না থাকার কারণে এটা আমাদের বর্ণহীন, এটা বললাম। তাছাড়া এখানে আমরা ডিএনএ পাবো। এখানে কি থাকবে? এখানে ডিএনএ থাকবে। আমাদের শ্বেত রক্তকণিকায় কী থাকবে? ডিএনএ থাকবে। ওকে, শ্বেত রক্তকণিকার সংখ্যা আরবিসি এর চাইতে কম, তাহলে আরবিসি ইজ অ্যাবসলিউটলি গ্রেটার দেন WBC। ওকে, আরবিসির চাইতে এটা কম। এটার কোনো নির্দিষ্ট আকার নাই। আমরা আরবিসির ক্ষেত্রে পড়েছিলাম অবতল ছাকতির মতো, বাট WBCর জন্য নির্দিষ্ট কোনো সাইজ, কোনো শেপ এক্সিস্ট করে না, নির্দিষ্ট কোনো আকার নাই। কিসের মতো? সে এমিবার মতো দেখতে। সে কেমন? সে এমিবার মতো যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারে। কারণ কি? ফ্যাগোসাইটোসিস করতে হবে তাকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে হবে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে যখন কোনো আনওয়ান্টেড সাবস্টেন্স বা অণুজীব আসে, সেটাকে বক্ষণ করতে হবে, সেটাকে খেয়ে ফেলতে হবে। লাইক একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আসলো, এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আমাদের WBC বসে আছে, WBCর কাছে যখন আসবে, তখন সেটাকে বক্ষণ করে এখানে ঢুকাই ফেলবে। এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। ওকে, যদিও প্রকারভেদ আছে, আসলে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল বিস্তারিত পড়াশোনা আছে, তোমাদের বই আসছে কিনা আমি জানি না, সেজন্য বলতেছি না। আমাদের এই WBCটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল পাবো। যে নিউট্রোফিলটা আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে, এবং আমরা যে অ্যাগ্রানুলোসাইট, মনোসাইট এবং যে লিম্ফোসাইট, এই মনোসাইটটাও ম্যাক্রোফেজ আমাদের এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে। এভাবে আমাদের বডির প্রতিরক্ষায় তারা সাহায্য করে আর কি WBCটা। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যামিবার কোনো স্পেসিফিক সাইজ নাই, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে এটার জন্য আর কি। হ্যাঁ, এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তাহলে জীবাণুকে বক্ষণ করে এবং আমাদের দেহের প্রতিরক্ষা এটা সাহায্য করে। ঠিক আছে, তো শ্বেত রক্তকণিকার মধ্যে রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যেই মূলত নিজেরা চলাচল করতে পারে এবং রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে তারা প্রবেশ করতে পারে। মানে এটা আমরা জানি টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে তারা। আমাদের এই শ্বেত রক্তকণিকা মনোসাইট যখন টিস্যুর ভিতরে চলে যায়, তখন থেকে আমরা ম্যাক্রোফেজ বলি আর কি। আচ্ছা, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কয়দিন? একটা গড় আয়ু হচ্ছে 5 থেকে 15 দিন। 5 থেকে 15 দিন। তাহলে আমাদের আরবিসির গড় আয়ু ছিল 3 মাস বা 120 দিন। তাহলে এটা হচ্ছে 1 থেকে 5 দিন হবে, এটা 1 থেকে 15 দিন হবে, 1 থেকে 15 দিন হবে। গড় আয়ু কদিন? 1 থেকে 15 দিন এটা। ঠিক আছে, যদিও আসলে ইন্টারমিডিয়েটে গেলে এটা অন্যরকম হয়ে যায়, আলাদা দেয়, এক এক বই এক এক রকম দেয়।
তো এটা দেহে বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে শ্বেতরক্তকণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। কেন বৃদ্ধি ঘটবে? কারণ আমাদের দেহে ফ্যাগোসাইটোসিস বেশি হইতে হবে। জীবাণু দ্বারা যখন আক্রমণ করবে আমাদের দেহ অনেক বেশি তো সেন্সিটিভ, তাহলে অটোমেটিক শ্বেতরক্তকণিকার সংখ্যা বেড়ে যাবে, ফলে যাতে অনেক বেশি আক্রমণ করতে পারে আমাদের দেহের জন্য। তো আমাদের মানবদেহে স্বাভাবিকভাবে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10,000 4 to 10K প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ হলে এই সংখ্যা আরও বেড়ে যায় আসলে। বুঝে গেছে? এই কথাবার্তাগুলো আমাদের মূলত ডব্লিউবিসি সম্পর্কে বলা হয়েছে তোমাদের বইয়ে। ওকে, এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অনুচ্চক্রিকা বা প্লেটলেট। আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অনুচ্চক্রিকা বা প্লেটলেট। তো অনুচ্চক্রিকা হচ্ছে কেমন? গোলাকার। তাহলে আরবিসির কোনো শেপ পাই নাই, বা আমরা ডব্লিউবিসির কোনো শেপ পাই নাই, আমরা অনুচ্চক্রিকার শেপ পাচ্ছি গোলাকার। আরবিসির শেপ কেমন ছিল? দ্বিঅবতল, ছাকতির মতো। ওকে, তাছাড়া এটা ডিম্বাকার হইতে পারে, আবার রড আকারেরও হইতে পারে এটা। হ্যাঁ, আচ্ছা, এদের সাইটোপ্লাজমে কী থাকবে? দানা থাকবে, এবং সাইটোপ্লাজমে কোষাঙ্গন, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু ইত্যাদি থাকবে। এদের সাইটোপ্লাজম দানাদার, সাইটোপ্লাজমটা দানাদার, সাইটোপ্লাজম হবে দানাদার, এবং এখানে মাইটোকন্ড্রিয়া, গোলগি বোর্ড ইত্যাদি বস্তু থাকবে। ঠিক আছে। অনুচ্চক্রিকার গড়াই হচ্ছে 5 থেকে 10 দিন। এটা গড়াই কয় দিন? 5 থেকে 10 দিন। তাহলে বলো আরবিসির গড়াইও কত? 120 দিন, 3 মাস। ডব্লিউবিসির গড়াই কত? 1 থেকে 15 দিন। অনুচ্চক্রিকার গড়াই কত? 5 থেকে 10 দিন। এবং পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচ্চক্রিকা বা প্লেটলেটের সংখ্যা হচ্ছে আমাদের 2.5 লাখ, 2.5 লাখ। পরিণত মানবদেহে আমাদের ডব্লিউবিসির সংখ্যা হচ্ছে 2.5 লাখ। বুঝে গেছে? তো অনুচ্চক্রিকার কাজ কি? অনুচ্চক্রিকা হচ্ছে আমাদের মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বা ব্লাড ক্লটিং করতে সাহায্য করে। এটার কাজ বা ফাংশন এটা হচ্ছে ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধা। তাহলে আমরা যখন কোনো অংশ কেটে যাই, আমাদের তো ব্লিডিং হইতে থাকে। এই ব্লিডিং হওয়াটা আটকাবে, ব্লিডিং হওয়াটা স্টপ করবে কে? আমাদের অনুচ্চক্রিকা। অনুচ্চক্রিকা এখানে এসে একটা মেকানিজমের মাধ্যমে ব্লাড ক্লটিং ফর্মেশন বলে, ব্লাড ক্লটিং প্রক্রিয়ার মাধ্যমে এই জায়গায় আমাদের রক্ত জমাট বাঁধবে। এই জমাট বাঁধানো কিছু ফ্যাক্টর কাজ করে, টোটাল 11-12টা ফ্যাক্টর আছে, তোমাদের বইয়ে বিস্তারিত না আশা করি। এগুলা আমাদের ফ্যাক্টরগুলো কাজ করে আমাদের এখানে 5 দিন জালক তৈরি করে। 5 দিন জালকের মধ্য দিয়ে ব্লাড আর আসতে পারে না, তখন আলটিমেটলি রক্ত জমাট বাঁধে, থ্রম্বোসিস হয়, আলটিমেটলি রক্ত বেরোতে পারে, এটাকে আমরা ব্লাড ক্লটিং প্রসেস বলি আর কি। তো যখন কোনো রক্তবাহিকা বা টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে যায়, সেখানকার অনুচ্চক্রিয়াগুলো সক্রিয়ভাবে স্টিমুলেট হয়, তো অনিয়মিতভাবে আকার ধারণ করে তারা, এবং ওই ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং রক্তক্ষরণ বন্ধ হয়। এভাবে আলটিমেটলি ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে অনুচ্চক্রিকা, হুইচ ইজ দ্য পজিটিভ ফিডব্যাক মেকানিজম অফ আওয়ার বডি। এক্ষেত্রে অনুচ্চক্রিকা আমাদের দেহের স্বাভাবিক অবস্থাটা বজায় রাখতে সাহায্য করে। অতিরিক্ত ব্লিডিং হয়ে গেলে আমাদের দেহে রক্ত স্বল্পতা দেখা যাবে, ফলে যে কোনো অবস্থায় এটা যদি কন্টিনিউয়াস ব্লাড ক্লটিং যদি না হয়, আমাদের দেহে স্বাভাবিক রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। হ্যাঁ, এখানে যখন আমাদের 2 থেকে 2.5 লিটার পরিমাণ রক্ত বাইরে বেরিয়ে যাবে, তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি বডি আনকনশিয়াস অবস্থায় চলে যাবে, আলটিমেটলি কোমা ডেথ হয়ে যাবে, মারা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে অনুচ্চক্রিকার কাজ। আমরা শেষ করলাম, আমরা পড়লাম রক্ত নিয়ে। রক্ত কি? রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় তরল পদার্থ, লবণাক্ত, অজৈব লবণের জন্য। রক্তের কাজ কয়টা বললাম আমরা? এটার রক্ত আমাদের ইমিউন সিস্টেমে ভূমিকা রাখে, অক্সিজেন পরিমাণে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড পরিমাণে সাহায্য করে, যে ভিটামিন বা খাদ্যদ্রব্য অ্যান্ড প্রোডাক্ট অফ ডাইজেশন প্রতিটা সেলে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে। ঠিক আছে, আমরা যদি পড়বো এগুলা। এবং আমরা রক্তের ক্লাসিফিকেশনে গেলাম। রক্তের ক্লাসিফিকেশন রক্তরস এবং রক্তকণিকা। রক্তরসে কী কী পাবো? রক্তকণিকা কী কী পাবো? রক্তকণিকা হচ্ছে আবার আমাদের 3 প্রকার: আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকা। আরবিসি কেমন? আরবিসি হচ্ছে দ্বিঅবতল চাকতির মতো, তার মাঝে কোনো নিউক্লিয়াস নাই, এবং তার যে গড়ায়ু সেটা হচ্ছে 120 দিন। তার প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের মাধ্যমে। হিমোগ্লোবিন হচ্ছে রক্তের রঞ্জক পদার্থ, যেটার কারণে রক্তের বর্ণ লাল হয়। এছাড়া হিমোগ্লোবিন যদি উপস্থিত না থাকে তাহলে আমাদের এনিমিয়া দেখা যাবে। হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে না থাকলে এনিমিয়া দেখা যাবে। ডব্লিউবিসি কেমন? ডব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটা হচ্ছে হিমোগ্লোবিনবিহীন, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, এবং এখানে ডিএনএ থাকবে। তাছাড়া আমাদের একজন সুস্থ পূর্ণবয়স্ক মানবদেহে আরবিসির সংখ্যা বেশি হবে ডব্লিউবিসির চাইতে। এটার কোনো স্পেসিফিক সাইজ এবং শেপ নাই, দেখতে এমিবার মতো কেন? কারণ সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যায়। ডব্লিউবিসি ক্লাসিফিকেশন যদি আমাদের নাই, আমাদের নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট, এগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ম্যাক্রোফেজ ইত্যাদির মাধ্যমে আলটিমেটলি আমাদের ব্লাডে, আমাদের রক্তের যে কোনো আনওয়ান্টেড ভাইরাস ব্যাকটেরিয়া চলে আসলে এগুলো সে প্রতিরোধ করে। গড়াই কয়দিন? 1 থেকে 15 দিন। অনুচ্চক্রিকা দেখতে গোলাকার, সাইটোপ্লাজম আছে তার দানাদার, এবং 5 থেকে 15 দিন তার গড়ায়ু।
আমাদের টোটাল পরিমাণ হচ্ছে 2.5 লাখ 5 থেকে 6 লিটার, 2.5 লাখ প্রতি মিলিমিটার কিউব রক্তে। কাজ হচ্ছে ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধার মাধ্যমে অতিরিক্ত ব্লিডিংকে হ্রাস করা। ওকে, এটাই হচ্ছে আমাদের রক্তের ক্লাসিফিকেশন এবং রক্তের বিস্তারিত। যতটুকু তোমাদের বই দেওয়া ছিল ঠিক ততটুকুই। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন রক্তের কাজ সম্পর্কে বিস্তারিত পড়ব। আসসালামু আলাইকুম সকলকে।